নমস্তে ফ্রেন্ডস, আজকে নারী দিবস 8ই মার্চ। যদিও এই নারী দিবস, পুরুষ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস এই বিষয়গুলো ভারত সভ্যতার বৈশিষ্ট্য নয়। আমাদের কাছে তো প্রতিটা দিনই নারী দিবস। আমাদের জন্য কিন্তু আলাদা করে কোনো নারী দিবস ব্যাপারটা নেই, কারণ ভারত সভ্যতায় নারী পুরুষের ভেদাভেদটা মূলত নেই। হ্যাঁ, আমি প্রাচীন সভ্যতার কথাই বলছি, আদি ভারত সভ্যতার কথাই বলছি। আমাদের ভারত সভ্যতায় নারী নারী দিবসের উদযাপন হয় পাশ্চাত্যের নারীদের জন্য। পাশ্চাত্যের নারীদের কিন্তু নিজেদের স্বাধীনতা অর্জন করার জন্য লড়াই করতে হয়েছিল। চার্চ কিন্তু পাশ্চাত্যের নারীদেরকে পুড়িয়ে মেরেছিল। সেই ভাবধারাটা নারীদের প্রতি পাশ্চাত্যের ভাবধারা আর প্রাচ্যের ভাবধারা এক নয়। ভারত সভ্যতার ভাবধারা তো একেবারেই এক নয়। ফলে পাশ্চাত্যের নারীরা কিন্তু একটা মুভমেন্ট করে, একটা লড়াই করে নিজেদের অধিকার তাঁরা অর্জন করে নিয়েছিলেন, এবং তখন থেকেই সেই লড়াইয়ে তাদের জয়কে সেলিব্রেট করতেই এবং সেই জয়কে কোমেমোরেট করেই নারী দিবসের উদযাপন। অর্থাৎ এই নারী দিবসের উদযাপনটা পাশ্চাত্যের নারীদের জন্য প্রাসঙ্গিক, ভারতের নারীদের জন্য নয়। কারণ ভারতের নারীরা তো কোনো দিনই তারা মানে তাদেরকে আদারাইজ করা সমাজ থেকে, তারা অন্য কেউ নয়, তারা পুরুষকে সেবা করবার জন্য তাদের সৃষ্টি। এই ভাবধারাটা ভারতীয় ভাবধারা নয়। এই ভাবধারাটা অন্য সংস্কৃতির ভাবধারা, যেটা ভারতবর্ষ কখনো দেখেনি। 1000 বছর আগে পর্যন্ত ভারতবর্ষ এই ভাবধারার সাথে পরিচিত ছিল না। ফলে নারী দিবস আমাদের নিজস্ব কনসেপ্ট নয়, কিন্তু সেই সঙ্গে এটাকেও আমরা অস্বীকার করতে পারি না যে গত 1000 বছর যাবৎ ভারতবর্ষ কিন্তু বিভিন্ন ভিন্ন সংস্কৃতির শক্তির দ্বারা পরাভূতও হয়েছে, এবং এই ভিন্ন সংস্কৃতির শক্তিগুলি এ দেশকে কলোনাইজ করেছে, এ দেশে তাদের উপনিবেশ স্থাপন করেছে। ফলে 1000 বছর যাবৎ ভিন্ন সংস্কৃতির মানুষের দ্বারা কলোনাইজড হয়ে থেকে ভারতের মানুষেরও কিন্তু মানসিকতার পরিবর্তন অনেকখানি ঘটে গিয়েছে। ভারতের নারীরও মানসিকতার অনেকখানি পরিবর্তন ঘটেছে। ভারতের নারীর মনেও এসে জমা হয়েছে সেই গ্লানি, যেন নারী কিছু কম, নারী যেন কিছু কম। কিন্তু আমাদের ভারত সভ্যতা তো তা মনে করে না। একই ব্রহ্মতত্ত্ব থেকে আমরা মনে করি একই ব্রহ্মতত্ত্ব থেকে সমস্ত জীব ও জড়ের সৃষ্টি। নারী পুরুষ কেন, এমনকি জড় পদার্থের মধ্যেও সেই একই ব্রহ্মতত্ত্ব। এবং আমাদের সভ্যতা কিন্তু নারী কেন্দ্রিক, বরঞ্চ বলা ভালো এভাবে বলতে পারি যে আমাদের সভ্যতার চালিকা শক্তিকে আমরা, শক্তি হচ্ছে নারী স্বরূপিণী, মানে ফেমিনাইন পাওয়ারকেই আমরা সুপ্রিম পাওয়ার বলে মনে করি। মানে বলকে শক্তিতে রূপান্তরিত করতে হলে বলের মধ্যে একটা ফেমিনাইন ডাইমেনশন অ্যাড করলে তবেই সেটা শক্তিতে রূপান্তরিত হয়, নচেত শুধুমাত্র বল কোনো কার্যকরী বিষয়ই নয়, এটা আমরা মনে করি। বলা হয় যে শক্তি বিনে শিবও হলেন সব, অর্থাৎ চেতনা এবং শক্তির মিলন। চেতনা যদি শিব হন, তাহলে তার সেই চেতনাতে শক্তির সংযোগ হলে তবেই তা থেকে সৃষ্টির উদ্ভব। তো আমরা তো আমাদের ক্ষেত্রে নারীকে আমরা সেইভাবে দেখি। সুতরাং আমাদের তো আমরা নারী, ফলে আমরা কম, এই হীনমন্যতা বোধ আমাদের থাকবার কথা নয়, কিন্তু আছে। তার কারণ হচ্ছে ওই 1000 বছরের ঔপনিবেশিক পরাধীনতা।
আমাদের মধ্যেও এটা গুঁজে দেওয়া হয়েছে যে তোমরা তো কম, তোমরা তো শুধুমাত্র পুরুষকে সন্তুষ্ট করবার জন্য তোমাদের জন্ম, তোমাদের কাজ হলো পুরুষকে নানাভাবে তুষ্ট করা এবং যৌন বস্তু হয়ে থাকা, যৌন উপভোগের বস্তু হয়ে থাকা। এই ভাবধারা আমাদের নয়, কিন্তু এই ভাবধারার শিকার আমরাও হয়েছি, এটা সত্যি কথা। এবং সেই ভাবধারা থেকেই বেরোনোর এখন আমাদের বেরোনোর সময় আবার এসে গিয়েছে, কারণ আমরা ডিকলোনাইজ করবার চেষ্টা করছি সমস্ত ক্ষেত্রেই। আমরা আত্মনির্ভর, ভারতবর্ষ আত্মনির্ভর হতে চাইছে, সমস্ত ক্ষেত্রে আমরা স্বদেশী দিকে নজর দিতে চাইছি, এবং স্বদেশী করতে গেলেই স্ববোধের জাগরণের প্রয়োজন। আমাদের ভারতীয় নারীর স্বটা কি, ভারতীয় নারী মানে কি, সেই স্ববোধের জাগরণও প্রয়োজন। তো বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জায়গায় আমাকে বলতেও বলা হয়েছে এবং লিখেও দিতে বলা হয়েছে যে আমরা কি কি করতে পারি। আমরা 2047-এর মধ্যে ভারতবর্ষ একটি উন্নত দেশ হতে চায়, ফলে সেখানে নারীর কি ভূমিকা থাকতে পারে, কেমন করে ভারতের নারী ভারতকে উন্নত দেশ করে তোলায় তাদের কি ভূমিকা থাকতে পারে, কি কি করা যেতে পারে, তার বিভিন্ন সাজেশনস বিভিন্ন ক্ষেত্রে আমার কাছ থেকে এবং আরও অনেক মহিলাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তো সেই সমস্ত সাজেশনস বিভিন্ন স্ফিয়ারে আমি দিয়েওছি, বিভিন্ন জায়গায় বক্তৃতার মাধ্যমে অথবা লেখার মাধ্যমে। তো আজকে তারই কিছু অংশ আপনাদের জন্য আমি পড়তে পারি, যে ভারতের নারী দিবস উপলক্ষেই এই ভিডিও। তো নারী দিবসের কথা বললে প্রথমেই তো বলতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা বাস করি, তো সেখানে নারী সুরক্ষার অভাবের কথাটা আমাদেরকে প্রথমেই আমাদের মাথায় আসে। এবং মাথায় এলেই অনেক লোক আছেন যারা পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার অভাবের কথা বললেই তারা বলেন কি যে উত্তরপ্রদেশের দিকে তাকান, আর.জি. করের ঘটনার কথা বললেই তারা বলেন হাথরাসের কি হয়েছিল। তো এখন কথা হলো গিয়ে নারী প্রগতিতে তো পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশের সঙ্গে তুলনীয় হওয়ার কথা ছিল না, এমনকি হাথরাসের ঘটনার সঙ্গেও কিন্তু আর.জি. করের ঘটনার কোনো মিলই নেই। হাথরাস একটা উত্তরপ্রদেশের একটা অখ্যাত জায়গা, একটা গ্রামের মধ্যে, একটা ক্ষেতের মধ্যে, আর সেইখানে কলকাতা শহরে একটা সরকারি হাসপাতালে আর.জি. কর, দুটো ঘটনা একদম এক নয়, কিন্তু তাও লোকজন বলে এবং বলে এটা মাথায় রেখেও বলি যে উত্তরপ্রদেশ চিরকালই ভয়াবহ জায়গা ছিল। মানে নারী সুরক্ষার দিক থেকে যদি আমরা ভাবি তাহলে স্বাধীনতার পূর্বকাল থেকেই উত্তরপ্রদেশ ঠিক পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনীয় ছিল না কখনোই। পশ্চিমবঙ্গ স্বাধীনতা পূর্বকালে ভারতবর্ষের প্রধান শহর, ভারতের জিডিপির 40% পশ্চিমবঙ্গ থেকে, বঙ্গপ্রদেশ কলকাতা কেন্দ্রিক যে বঙ্গপ্রদেশ সেখান থেকে যেত। উত্তরপ্রদেশের তো সেই ভূমিকা ছিল না তখন, ফলে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার সঙ্গে উত্তরপ্রদেশের তুলনাই হতে পারে না, কিন্তু বহু লোক তুলনা করেন। আমরা বিদেশি শক্তির কাছে আমরা পরাভূত হয়েছি, তেমনি এই পূর্ণ বঙ্গভূমি যেমন জন্ম দিয়েছে বহু মহীয়সী নারীর, তেমনি ভগিনী নিবেদিতার নারী জাগরণের কর্মকাণ্ডও আবার এই বঙ্গপ্রদেশ থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের নিজ সত্তার পুনরুদ্ধার করতে হলে পশ্চিমবঙ্গের নারীকেও আপন মহিমায় ফিরতে হবে। মানে পশ্চিমবঙ্গ যে উত্তরপ্রদেশের সাথে তুলনীয় হতে পারে না তার একখানা অন্যতম উদাহরণ যে স্বামী বিবেকানন্দ যে নারী জাগরণের কাজ, যে দায়িত্ব ভগিনী নিবেদিতাকে দিয়েছিলেন, সেটা এইখানে দিয়েছিলেন, উত্তরপ্রদেশে তো দেননি। তো সেই সূত্রে দেখতে গেলে আজকের নারীকে কিন্তু আত্মসুরক্ষায় পারদর্শী হয়ে উঠতে হবে, এবং সুরক্ষাহীনতার সচেতনতার জাগরণ একেবারে শিশুকালেই হওয়া আবশ্যক। অতি ক্ষুদ্র শিশু কন্যা বলা হয় যে 2.5 বছরের মধ্যেই শিশুর কিন্তু মস্তিষ্কের বিকাশ সম্পূর্ণ হয়। তো সেই 2.5 বছরের শিশুকেই শেখাতে হবে যে আমাদের চারপাশে অনেক দুষ্টু লোকেরা আছে,
সেই দুষ্টু লোকেরা আশেপাশেই আছে, যারা তাকে আক্রমণ করতে পারে যে কোনো সময়, এবং তাকে নিজেকেই সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং নিজেকে বাঁচানোর কৌশলগুলো তাকে জানতে হবে। শুধু নিজেকে বাঁচানোর কৌশল নয়, দুষ্টু লোকেদের শাস্তি দেওয়ার কৌশলও। কারণ বিভিন্ন পৌরাণিক এবং মহাকাব্যিক কাহিনীর মধ্যে দিয়ে আত্মসুরক্ষার বোধ এবং দক্ষতা দুটোই কিন্তু শিশুকন্যার মধ্যে জাগ্রত করার প্রয়োজন একেবারে শিশুকাল থেকে। নারী সশক্তিকরণ, আমরা বলছি উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটার প্রথম ধাপ এটাই হতে হবে। প্রতিটি নারীকে আত্মসুরক্ষার কৌশল, মানে নারী অবলা যে নয়, নারী যে রীতিমতো সবলা, এবং সবলা শুধুমাত্র টাকা পয়সা রোজগারের দিক থেকে নয়, শারীরিক দিক থেকেও এটা হয়ে উঠতে হবে নারীকে। এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি। এটা হয়ে উঠতে হয়তো হতো না, কিন্তু এখন হবে। প্রাচীন নারীরা কিন্তু প্রত্যেকেই যোদ্ধা নারী ছিলেন। যখন স্বামীজি বলছেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই সীতা, সাবিত্রী, দময়ন্তী নারী তিনজনেই কিন্তু মহাবিদুষী এবং মহাবীরও। সীতা কিন্তু যোদ্ধা ছিলেন এবং প্রচণ্ড বিদুষী। সাবিত্রী মহাবিদুষী। সাবিত্রী কে ছিলেন? সাবিত্রীর পিতা পুত্র সন্তান কামনা করে যজ্ঞ করেছিলেন, তপস্যা করেছিলেন। তারপরে সাবিত্রীর জন্ম হয়। পুত্র সন্তান চাইলেন, একমাত্র কন্যা হলো। তারপর দেখা গেল ওই এক কন্যা শতপুত্রের সমান হয়, মানে সেই সাবিত্রীর কাহিনী তো তাই। সুতরাং আমাদের নারীরা একেবারে যাকে বলে এক একজন পাওয়ার হাউস, তো সেই পাওয়ার হাউসকে পাওয়ার হাউস হয়ে উঠতে হবে, এবং সেটা শারীরিক শক্তির মাধ্যমেও। শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতাই স্বাধীনতা নয়। বর্তমান পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিয়েছে যে কেবলমাত্র টাকা পয়সা রোজগার করতে পারলেই যে আমরা এম্পাওয়ার্ড হলাম, আদৌ বিষয়টা সেরকম নয়। আত্মসুরক্ষার বোধ এবং দুষ্টু লোকেদের চেনবার ক্ষমতা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে, নারী, শিশুপুত্র, শিশুকন্যা নির্বিশেষে এটা কিন্তু শেখানো দরকার। ভারতীয় নারীর আদর্শ আজও সীতা, সাবিত্রী, দময়ন্তী, হে ভারত ভুলিও না, এরা প্রত্যেকেই মহাবিদুষী, অতি সফল এবং মহাশক্তিশালিনী দিকপাল এক একজন নারী রত্ন, যাদের আধুনিকা অবতারের আগমন আবশ্যক। তার জন্য নারীর চরিত্রবল গড়ে তোলাই প্রথম ধাপ, এবং চরিত্রবল গড়ে তোলার গঠনের প্রথম ধাপটি হলো শারীরিক সশক্তিকরণ। চরিত্রবল গড়তে হলে শারীরিক বল আবশ্যক। যে ব্যক্তি দুর্বল, যার শরীরে বিন্দুমাত্র জোর নেই, তার চরিত্রবল গড়ে তোলা কঠিন। ফলে আর সেটা হলেই কমবে এ রাজ্যের মেয়েদের প্রেমের জালে আটকা পড়ার সম্ভাবনা, ফলে কমবে পাচার ও ধর্ষণ। আমাদের রাজ্য আমরা জানি নারী পাচারে 1 নম্বরে থাকে ভারতবর্ষ, এই মুহূর্তে 2 নম্বরে, এই মুহূর্তে মহারাষ্ট্র প্রথম, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ 2 নম্বরে, কিন্তু এতকাল পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল নারী পাচার এবং নারী ধর্ষণ, নারী সুরক্ষা। তো এটা কমবে কি করে? যখন মেয়েদের চরিত্রবল তৈরি হয়ে যাবে। চরিত্রবল তৈরি করতে গেলেই শারীরিক বলের প্রয়োজন। যখন একটি মেয়ে জানে যে আই ক্যান ডিফেন্ড মাই সেলফ, সেই কনফিডেন্সটা যখন তার আসবে, তখনই কিন্তু তার বিপদে পড়ার সম্ভাবনাটাও অটোমেটিক্যালি কমে যাবে।